সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনার বিষয় পরিমাণগত রসায়নের গাণিতিক সমস্যাগুলি। তো চ্যাপ্টারটি শুরু করার আগে প্রতিবারের মতো আমি কিছু কথা বলে নিতে চাই যে পরিমাণগত রসায়নের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা কিন্তু তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে বা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে তোমাদের ভর্তি পরীক্ষা বলো, বোর্ড প্রশ্নগুলো বলো বা যে কোনো পরীক্ষাগুলো বলো, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে থাকো তাহলে দেখবে যে সিআরডি তে যেটা আছে এবং ভর্তি পরীক্ষাগুলোতে এমসিকিউতে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু বেশি এসে থাকে। সো তোমরা যদি এইচএসসি তে এই সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলো যদি তোমরা ক্লিয়ার করে না চাও বা ভালো মতো প্র্যাকটিস করে না চাও তাহলে কিন্তু তোমরা যদি ভর্তি পরীক্ষায় চলে আসো বা ভর্তি পরীক্ষা দিতে আসো তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি সাফার করতে হবে, ঠিক আছে? সো যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের তো এইচএসসি পরীক্ষা কয়েকদিন পরেই, তাদের সম্ভবত জুনে বা জুলাই এইচএসসি শুরু হয়ে যেতে পারে। তো তোমাদের কিন্তু যে এই চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা কিন্তু যে খুব দ্রুত করার যে প্রক্রিয়া বা টেকনিক সেটা কিন্তু তোমাদের জানা খুব জরুরি। তোমাদের যে এমসিকিউ গুলো আছে বা সিকিউ যেটা আছে সেটা কিন্তু তোমরা যদি খুব সহজে সলভ করতে না পারো, একটু হার্ডলি যৌগিক নিয়মে সলভ করতে যাও তাহলে কিন্তু তোমাদের করাটা একটু কঠিন হয়ে যাবে। সো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা একটু ফর্মুলার সাহায্যে করার চেষ্টা করবে। ফর্মুলার সাহায্যে করলে কিন্তু খুব দ্রুত করা যায় এবং নির্ভুলভাবে করা যায়, কিন্তু তুমি যৌগিক নিয়মে করতে চাও তাহলে কিন্তু একটু কঠিন হয়েছে। হ্যাঁ, যৌগিক নিয়মে তুমি করতে পারো গাণিতিক সমস্যাগুলো, কিন্তু তোমাদের যখন এমসি করতে যাবে তখন কিন্তু তোমাদের যৌগিক নিয়মে করতে গেলে তোমাদের সময়টা বেশি লাগবে, দেখা যাবে এমসিকিউ তুমি সবগুলো শেষ করতে পারবে না। যেহেতু কেমিস্ট্রি কিছু ম্যাথ থাকবে, কিছু তোমাদের এমসিকিউ থাকবে এইচএসসি বোর্ড পরীক্ষায়। সো ওখানে তোমরা চেষ্টা করবে যে এমসিকিউ গুলো যেগুলো ম্যাথমেটিক্যাল আছে এমসিকিউ গুলো ওগুলো পরে করার, যেগুলো তুমি আগে পারো, যে তোমার রিটেন বা এক কথায় টাইপ যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা আগে করে ফেলবে। আর ম্যাথমেটিক্যাল যেগুলো আছে সেগুলো তোমরা পরে করবে, এবং ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলো আছে সেগুলো শর্টকাটে খুব দ্রুত করার চেষ্টা করবে। এই জন্য আমি কিছু আসলে শর্টকাট টেকনিক দিয়ে দিব, এবং এই যে শর্টকাট গুলো আছে এগুলো কিন্তু তোমরা চাইলে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেখানে উত্তর করতে গেলে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে। সো এই টেকনিক গুলো শুধু তোমাদের বলতে পারো এমসিকিউ জন্য না, তোমাদের সিকিউ জন্য খুব কাছে দিবে। সো পিপিএম থেকে তোমাদের মোলারিটি, মোলারিটি থেকে পিপিএম বের করার জন্য তোমরা যৌগিক নিয়ম ব্যবহার করতে পারো। বাট তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফুল মার্কস চলে যাবে। সো আমরা চেষ্টা করব যে খুব সহজভাবে করে যাতে ফুল মার্কস অর্জন করতে পারি এবং খুব দ্রুত সব এমসিকিউ শেষ করতে পারি বা তোমাদের সম্পূর্ণ করতে পারি, যেটা তো সেটা আমরা চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা আজ শুরু করছি, আর আমি চেষ্টা করবো সবগুলো ফর্মুলা সার্চ করে ধর আমি টাইপ ওয়াইজ সবগুলো ম্যাথ ধরানোর চেষ্টা করবো। হয়তো বা টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যেতে পারে, তোমরা না টেনে দেখার চেষ্টা করবে, কারণ যদি তোমরা টেনে দেখো তাহলে মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে যেটা আমি টেকনিক দিব বা বলবো সেটা তোমাদের মিস হয়ে যেতে পারে। সো তোমরা না টেনে দেখার চেষ্টা করবে, এবং পরিমাণগত রসায়নের গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুবই ফান্ডামেন্টাল, এই ফর্মুলাগুলো এবং তারপর তড়িৎ রসায়নের যে ফর্মুলা গুলো আছে এগুলো কিন্তু তোমাদের কেমিস্ট্রি যে অন্য চ্যাপ্টার গুলো আছে এগুলোতে কিন্তু আলাদা একটি প্রভাব ফেলে। পরিবেশ রসায়নের সাথে কিন্তু পরিমাণগত রসায়ন এবং পরিমাণগত রসায়নের সাথে তোমাদের তড়িৎ রসায়নের চ্যাপ্টারটা আছে, সবগুলো কিন্তু একদম প্রায় সমান সমান। যদি বইটা এমনভাবে তৈরি করা যায় যে তোমাদের তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন একসাথে তোমাদের অ্যাড করা যদি যেত তাহলে এটা করা যেত, বাট আমাদের পড়ার সুবিধাতে কিন্তু এই চ্যাপ্টার তিনটা আলাদা আলাদা আছে। বাট তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এগুলো কিন্তু প্রায় ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা গুলো আছে প্রায় কাছাকাছি, এবং এগুলো খুব রিলেশন বেসড। সো তোমরা একটু বেসিক থেকে বুঝার চেষ্টা করবে। সো প্রথম যে টাইপটা আছে সেটা আমি লিখবো মূল সংখ্যা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে প্রথম আলোচনা করবো। তারপর টাইপ ওয়াইজ 10টা টাইপে আমি তোমাদের সবগুলো ম্যাথ ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা কনসেন্ট্রেট করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। সো প্রথমে হচ্ছে তোমাদের মূল সংখ্যা, মূল সংখ্যা সংক্রান্ত সমস্যা, মূল সংখ্যা সংক্রান্ত সমস্যা, মূল সংখ্যা সংক্রান্ত সমস্যা। এটা হচ্ছে তোমাদের টাইপ 1। ওকে, সো আমরা কি জানি n equal to w by m equal to v লিটার 22.4 বি হচ্ছে লিটারে, এটা হচ্ছে তোমাদের এসটিপি। হচ্ছে বি যদি লিটারে হয় তাহলে এসটিপি তে হচ্ছে তোমার 24.789 equal to x by na
equal to VLS equal to PV by RT equal to Q by, okay, fine, equal to VML STP 2 সো মোল সংক্রান্ত যে সমস্যাটা আছে, মোল সংক্রান্ত সমস্যার মধ্যে যদি তোমরা এই ফর্মুলা গুলো একটু ভালো মতো খেয়াল করো, যে তোমাদের মোল যেটা W/M, W হচ্ছে তোমার হচ্ছে প্রদত্ত ভরটা আছে, M ইকুয়াল টু তোমার আণবিক ভর, আর এটা ইকুয়াল টু তোমার হচ্ছে বলতে পারো যে আয়তন যেটা আছে লিটারে থাকে তাহলে 22.4, আর মিলিলিটারে থাকে তাহলে 22,400 হবে, আর অবশ্যই সেটা এসটিপি অনুসারে। সো তোমরা যদি চ্যাপ্টারটা ভালো মতো রিডিং করে না আসো, বেসিক না বুঝো, তাহলে কিন্তু তোমাদের এই ফর্মুলা গুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো আগে তোমরা একটু চ্যাপ্টারটা পড়ে নিবে, যারা হচ্ছে তোমাদের অলরেডি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করছে, আসলে টিউটোরিয়াল তাদের জন্য, যারা হচ্ছে তোমাদের এইচএসসি 26 পরীক্ষার্থী ব্যাচ আছো বা যারা এডমিশন দিবে তাদের জন্য এই টিউটোরিয়ালটা খুবই উপযোগী। তারা সহজে ধরতে পারবে যে আসলে ফর্মুলা কি লেখা হয়েছে, বা যারা চ্যাপ্টারটা একবার হলেও পড়েছো তারা সহজে বুঝতে পারবে যে আসলে তোমাদের যে মোল সংখ্যা যেটা আছে n, এই সবগুলো কিন্তু তোমার মোল সংখ্যার ফর্মুলা। সো সবগুলো কিন্তু এটা n ইকুয়াল W/M, n ইকুয়াল টু VL/22.4, n ইকুয়াল টু এই ফর্মুলা, n ইকুয়াল টু এই ফর্মুলা। সো এই সবগুলো কিছু মোল সংক্রান্ত সমস্যার ফর্মুলা। সো এই ফর্মুলা কিন্তু সবগুলো ইকুইভ্যালেন্ট, সো এইভাবে আমরা লিখতে পারি। সো তোমাদের যখন এসএটিবি যেটা আছে, এসএটিবি তে আমরা ভলিউম যেটা যখন বের করতে চাই তখন আমরা 24.79 যেটা আছে সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড তাপমাত্রা ধরে থাকি, আর যখন আমরা এসটিবি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যেটা আছে সেটাতে আমরা 22.4 ধরে থাকি, আর এন এ যেটা সেটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো যে নাম্বারটা আছে এটা হচ্ছে প্রদত্ত তোমার অ্যাভোগাড্রো যে সংখ্যাটা দেওয়া থাকবে, আর তোমার এখানে ভলিউম যেটা যদি লিটারে থাকে তাহলে হচ্ছে তোমার এইভাবে গুণ করবে, আর এমএল থাকবে নিচে হচ্ছে তোমার 1000 ভাগ করে নিতে হবে। যদি এমএল এ থাকে তাহলে নিচে 1000 ভাগ করে নিবে, আর যদি তোমার লিটারে থাকে সো এইভাবে তুমি গুণ করতে পারবে। সো ভলিউম ইনটু মোলারিটি, হ্যাঁ, এস হচ্ছে মোলারিটি। এটা তোমরা যারা চ্যাপ্টারটা পড়েছো তারা জানো, তো আমি হালকা পাতলা বলে দিচ্ছি। প্রেসার হচ্ছে চাপ, টি হচ্ছে টেম্পারেচার, বি হচ্ছে ভলিউম, আর কিউ বাই ই, কিউ ইকুয়াল টু এন ই, কিউ বাই ই। সো এরা হচ্ছে তোমাদের চার্জ বের করা যে ফর্মুলা, কিউ হচ্ছে এটা চার্জ আর ই হচ্ছে তুল্য সংখ্যা। সো এটা তোমরা জানো। আর হচ্ছে এম এল যেটা আছে, এটা যদি 22,400 থাকে তাহলে এটা হবে তোমার এম এল। ওকে, সো এই ফর্মুলা গুলো তুমি তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ইকুইভ্যালেন্ট ভাবে, তাহলে কিন্তু তুমি সহজেই যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। সো আমি 4-5টা টাইপ দেখিয়ে দেব, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে ম্যাথ গুলো। যেহেতু তোমাদের এইচএসসি তে ক্যালকুলেটর ব্যবহার করার সুবিধা আছে বা সুযোগ আছে, সে অনুসারে তোমাদের একটু কষ্ট কম হবে, কিন্তু যারা এডমিশনে ভর্তি পরীক্ষা দিবে বা এডমিশন নিচ্ছ তাদের কিন্তু হাতে করতে হবে। সো হাতে করার জন্য কিন্তু একটু ফাস্ট হতে হবে এবং দশমিকটা একটু তোমাদের মেনটেন করতে হবে। ওকে, সো প্রথমে আমি শুরু করছি টাইপ 1 দিয়ে। দেখো অনেকেই লেগেছে যে 9 গ্রাম জলীয় বাষ্পে কত মোল পানি আছে। সো তোমার এখানে দেখতে হবে যে তোমার কি দেওয়া হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নের ভালো মতো খেয়াল করতে হবে যে ভর দেওয়া আছে, ঠিক আছে? ভর দেওয়া থাকলে, যদি ভর দেওয়া থাকে তাহলে আমার কি দিয়েছে কত মোল, মোলটা চেয়েছে কত মোল, আর এখানে তোমার দেওয়া হচ্ছে প্রদত্ত ভর। সো তোমাকে আমি যে ফর্মুলা লিখেছি এখানে ফাইন্ড আউট করতে হবে যে ভরের হিসাবটা কোথায়। সো আমরা কি জানি n ইকুয়াল টু W/M। সো মোল ইকুয়াল টু কি আছে, মোল ইকুয়াল টু তোমার মোল যে সংখ্যাটা আছে n ইকুয়াল টু W/M। ওকে, সো দেখো যে
ডাব্লিউ ডাব্লিউ যেটা আছে এখানে কিন্তু পুরাই ভর রিলেটেড। ওকে, সো দেখো ডাব্লিউ হচ্ছে পদার্থ ভর আর এম হচ্ছে আণবিক ভর। সো জলীয় বাষ্পের সংকেত কি? 9 গ্রাম জলীয় বাষ্প কত মোল পানি আছে? পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে তোমার, সো পানিটা যখন হচ্ছে তোমার বাষ্প উড়ে যায় তখন আমরা বলি জলীয় বাষ্প। পানি যখন হিটে বাষ্প উড়ে যায় তখন আমরা বলি জলীয় বাষ্প। সো এখানে আমাদের আণবিক ভর কার নিতে হবে? পানি নিতে হবে। কার নিতে হবে? পানির। সো এখানে তুমি পানির আণবিক ভর বসিয়ে দিবে। পানির আণবিক ভর হচ্ছে তোমার 18 আর এখানে তোমার পদার্থ ভর হচ্ছে 9। সো এখানে মোল হবে তোমার হাফ, সো 0.5 মোল। ওকে, সো এখানে 0.5 মোল হচ্ছে আনসার। ওকে, সো দেখো খুবই সোজা, এগুলি তোমাদের দেখা যাচ্ছে সিতে আসবে বা এমসিকিউ তে চলে আসবে। সো এটা হাতেই করা যায়, ক্যালকুলেটর চাপার কিছু নেই। 9 দুগুণে 18, এটা হাফ হয় নিচে। সো 0.5 মোল, হাফ মোল বা 0.5 মোল। ওকে, সো আমরা নেক্সট প্রবলেম দেখি। দেখো এখানে এখন বলছে যে সেকেন্ড যে প্রশ্ন আছে 2 × 10⁻60 তোমার হাইড্রোজেন পরমাণুতে কত মোল হাইড্রোজেন পরমাণু আছে। সো এখানে দেখো যে কতটি হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে। সো এখানে আমাদের মোলটা বের করতে বলেছে। মোলের আমরা আরেকটা ফর্মুলা কি লিখেছিলাম? n = তোমার যে x/na। ওকে, সো এটা যে ফর্মুলা আছে সেটা হচ্ছে তোমার, এটা টাইপটা হচ্ছে তোমার যদি তোমার এই পরমাণু সংখ্যাটা দেওয়া থাকে। ওকে, যদি পরমাণু সংখ্যাটা দেওয়া থাকে, অণু বা পরমাণু সংখ্যা দেওয়া থাকলে, অণু বা পরমাণু সংখ্যা দেওয়া থাকলে। এটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা আমরা কি ইউজ করবো? n = x/na। ওকে, তো x দিয়ে কিন্তু তোমার প্রদত্ত যে তোমার পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা দেওয়া আছে, na হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। সো আমরা এখন এই ফর্মুলা ইউজ করবো n = x/na। দেখো তোমরা যারা হচ্ছে তোমার ক্যালকুলেটরে করবে তারা ইজিলি মিলিয়ে ফেলতে পারবে, বাট এখানে ভর্তি বলে কিন্তু হাতে করা লাগে। সো হাতে করা সিস্টেমটা আমি একটু দেখিয়ে দেই। এখানে দেখো 2 × 10⁻60 হাইড্রোজেন পরমাণুতে কত মোল পরমাণু আছে, এগুলো আমাদের বসানো শেষ, ক্যালকুলেটরে বসিয়ে দিলে সেটা চলে আসবে। আর যদি তোমরা হাতে করতে চাও তাহলে একটু খেয়াল করো, এখানে তোমার আছে কত যে 6.01023। সো এখানে তোমরা একটা কাজ করতে পারো, 6 লিখতে পারো শুধু 10⁻23, আর এখানে লিখতে পারো 2 × 10⁻6। ওকে, সো দেখো এখানে 6 আর 2 যদি ভাগ করো তাহলে তোমার আসতেছে 1/3। সো এখানে 3 আর 1 ভাগ করো তাহলে তুমি পয়েন্ট দাও, 3 3 9 আসছে, তাও 1 থাকছে, আবার তুমি 16 দাও, 3 3 9 আসছে। ওকে, সো এখানে 0.33 × 10⁻7। সো এটাকে তোমার লেখা দেখতে পারো যে তোমার 0.33 × 10⁻7, আর অথবা আরেকটা লিখতে পারো যে 3.3 × 10⁻8। সো এটা হচ্ছে তোমার আনসার, 3.3 × 10⁻8। ওকে, সো তোমাদের এখানে অনুসংখ্যা কত মোল আছে? মোল মোল এখানে তোমার মোল হচ্ছে 3.3 × 10⁻8 মোল। ওকে, সো এখানে তোমার কত মোল হাইড্রোজেন পরমাণু আছে? 3.3 × 10⁻8 মোল হাইড্রোজেন পরমাণু হবে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের বের করার সিস্টেম, খুবই সহজ, এগুলো সিডি তে এসে থাকে। সো তোমরা হাতে করতে চাইলে এভাবে করবে। সো উপরেরটা নিচেটা মিলিয়ে কাটাকাটি করে ভাগ করে নেবে, যা হাতে করতে গেলে। আর ক্যালকুলেটর তো জাস্ট এটা বসিয়ে দিলে হয়ে যাবে। সো দুভাবে শিখে রাখো, তোমাদের কাছে দিবে। আচ্ছা দেখো
এখানে তোমাদের কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে তোমার প্রমাণ তাপমাত্রা উচ্চ চাপে 250 ml কার্বন ডাই অক্সাইড এসে গ্যাসে কত মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, সেখানে কি চেয়েছে কত মোল। আর এখানে প্রমাণ তাপমাত্রা চাপে গ্যাসের আয়তন দেওয়া থাকে, সো প্রমাণ তাপমাত্রা চাপে তোমার 250 ml গ্যাসের আয়তন দেওয়া আছে, সো এখানে তোমার দেওয়া আছে তোমার ভলিউম। ওকে, সো আমরা কি জানি যে n ইকুয়াল টু যদি ভলিউম লিটারে থাকে তাহলে BL 22.4, আর যদি m এ থাকে তাহলে 22,400। সো প্রমাণ তাপমাত্রা চাপ কি তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ওকে, সো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তোমার যে মোলের যে ফর্মুলাটা সেটা কি আছে আমাদের, n ইকুয়াল টু B লিটার STP বাই 22.4, আর এটা আছে B ml STP বাই 22,400। ওকে, সো দেখো তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে ml এ দেওয়া আছে, সো ml এ দেওয়া থাকলে আমরা কোনটা ইউজ করব, এটা ইউজ করব। ওকে, সো ml এ দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব। সো এখানে তোমার যে ভলিউম যেটা আছে সেখানে আমরা 250 বসিয়ে দিব, 250 যদি বসিয়ে দেই, আর এখানে আছে আমাদের 22,400। সো উপরে 0 কাটা, আর এখানে 22,400 আর 25 ভাগ করতে হবে, 240 0.012। আচ্ছা দেখো, যদি তোমরা এইটা ভাগ করো, যে ক্যালকুলেটরে বসিয়ে দাও, তাহলে হচ্ছে 0.0112 মোল, বা তোমরা এভাবে ভাগ করতে পারো 22,040 2240, আর এখানে 25 আছে। সো এখানে তোমাদের পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে, তাও হচ্ছে না, আবার একটা শূন্য দিয়ে আরেকটা নিয়ে আসতে হবে, তো এখানে তোমার 2240 হবে। এভাবে ভাগ করে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু সহজ উত্তর মিলাতে পারবে। সো যারা হাতে করবে তাদের এভাবে করতে হবে, আর ক্যালকুলেটরে জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। সো এই ফর্মুলা যেটা আছে বসানো কিন্তু তোমাদের এইচএসসি তেও লাগবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা কাজে লাগবে। সো এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই সোজা ছিল, জাস্ট আমরা ভলিউম যেটা প্রদত্ত যে আয়তন সেটা বসিয়ে দিব, আর এখানে 22.4 যেটা সেটা ফর্মুলা 22.4, এভাবে করলে তোমাদের খুব দ্রুত তোমরা শেষ করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট টাইম। আচ্ছা দেখো, এখানে বলছে মোলারিটি আয়তন দেওয়া থাকলে, এখন দেখো এখানে মোলারিটি দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। ওকে, মোলারিটি আর আয়তন 250 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো এখানে আমাদের যদি মোলারিটি আর আয়তন দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে তোমার n ইকুয়াল টু তোমার B লিটার S। দেখো এখানে তোমার কি আছে, আয়তন আছে আর মোলারিটি দুইটাই আছে। সো এখানে লিটারে থাকলে জাস্ট আমরা গুণ করে দিতে পারতাম, বাট এখানে 250 ml আছে, যদি V ml থাকে তাহলে আমরা কি বলেছিলাম, V ml থাকলে নিচে 1000 ভাগ করতে হবে এন্ড দেন S গুণ করতে হবে। ওকে, সো আমাদের লিটারে নিতে হবে, নিয়ে তারপর ভাগ করতে হবে। সো দেখো 250 বা 250 ভাগ 1000, 250 ভাগ 1000 ইন্টু তোমার হচ্ছে 2। ওকে, তো এখানে 250 4 হবে, 4 আর 2, তো এটা হবে তোমার হাফ মোল। ওকে, সো তোমরা ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেটরে দিতে পারো, বা হাতেও খুব দ্রুত করা যায়, ক্যালকুলেটর তেমন প্রয়োজন পড়ে না। 4 আর 250, 250 আর 1000 মধ্যে 4 বার যায় 4 হবে, আর এখানে 2 আর 4 কাটলে 2 হয়, সো হাফ মোল এটা। সো এখানে তোমার কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হাফ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সো এটা তোমরা অগিক নিয়মে করতে পারো, বাট বেটার হচ্ছে খুব দ্রুত এই নিয়মে করা। ওকে, আচ্ছা
আচ্ছা দেখো, যে তোমাদের 27°C তাপমাত্রা ও 750 মিলিমিটার যেটা আছে, এখানে পারদ চাপে 250 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেনের মোল সংখ্যা। সো দেখো এখানে তোমার তাপমাত্রা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া দেওয়া আছে, আর তোমার এখানে আয়তন দেওয়া আছে, আর হচ্ছে চাপ দেওয়া আছে। ঠিক আছে, দেখো তাপমাত্রা আছে, চাপ আছে, আর আয়তন আছে। সো এরকম যদি থাকে তাহলে আমাদের মোল সংখ্যা বের করার ফর্মুলাটা কি ছিল আমাদের? n = pv/rt। n = তোমার pv/rt। n = ছিল তোমাদের pv/rt। সো এখানে কয়েকটা জিনিস ঠিকঠাক করতে হবে। যেমন তোমাদের 750 মিলিমিটার আছে, সো এখানে তোমার আসলে কত এটিএম প্রেসার আছে সেটা আমাদের একটু ঠিকঠাক করতে হবে। তারপর 27°C তাপমাত্রা আছে, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কেলভিনে নিতে হবে। আর এখানে 250 সেন্টিমিটার কিউব আছে, এটাকে আমাদের মানে 1 সেন্টিমিটার কিউব = 1 মিলিটার। ওকে, 1 সেন্টিমিটার কিউব = 1 মিলিলিটার। ওকে, সো এখানে তোমার এই, আর তোমরা কি জানো, 1000 মিলিলিটার = 1 লিটার। সো বুঝতে পারছি এটা তোমাদের সেন্টিমিটার কিউবকে তোমার লিটারে নিলে কি করতে হবে। সো ওই হিসাব করে আমাদের কিছু ঠিকঠাক করতে হবে, করার পরে তারপর মোল সংখ্যাটা বের করতে হবে। ওকে, সো দেখো তোমাদের এখানে চাপ যেটা আছে সেটা যদি আমরা এটিএম এ বের করতে চাই, চাপ যেটা আছে সেটা যদি আমরা এটিএম এ বের করতে চাই, তাহলে দেখো 750/760 তোমাদের যেটা, যে 760 মিলিমিটার মার্কার = 1 ATM। সো তোমার এখানে কত এটিএম প্রেসার আছে সেটা বের করার জন্য আমাদের এটা ভাগ করতে হবে। দেন হচ্ছে তোমাদের ভলিউম দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব ইন্টু 1000। আর এখানে তোমার 0.082, এটা হচ্ছে মোলার কনস্ট্যান্ট, আর তাপমাত্রা হচ্ছে 300। ওকে, সো দেখো এটা আসবে তোমার 0.98, আর হচ্ছে তোমার 250 আর 1004 হয়ে যাবে 4300। এখানে হবে তোমার 1200, আর এখানে হবে 0.082। সো এটা তুমি যদি করো, এটাকে হিসাব করো, তাহলে এটা আসবে 0.01 মোল। এটা তুমি ক্যালকুলেটরে বসে করতে পারো, হাতে হিসাব করতে গেলে এখানে তোমার কিছু দশমিক বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে। তোমার হিসাবটা একটু হাতে করতে গেলে বড় হবে, ভাগ গুণ করতে হবে। তো তুমি যদি হাতে হিসাব করো ইয়াতে, তাহলে 0.01 মোল আসবে, আর ক্যালকুলেটরে বসে দিলে 0.01 মোল আসবে। জাস্ট আমরা ফর্মুলা যদি তুমি যদি ঠিক মতো করতে পারো, তাহলে কিন্তু ভ্যালুগুলো বসিয়ে দিলেই খুব দ্রুত উত্তর চলে আসবে। ওকে, তাহলে আমাদের টাইপ 2। আচ্ছা দেখো, রাসায়নিক সমীকরণ থেকে তোমার যে ভর বা আয়তন নির্ণয় বের করার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে n1 = n2। একটা দেখো, এটা তুমি যদি রাসায়নিক সমীকরণ লেখো, তাহলে কিন্তু তোমার যেটা আছে যে তোমার একটা সমীকরণ কিন্তু আমাদের ব্যালেন্স করা লাগে। সো তোমাদের সবচেয়ে যে জনপ্রিয় যে সমীকরণটা আছে দেখো, H2O, এখানে তোমার 2H2 প্লাস O2। ওকে, 2H2 প্লাস O2। হাইড্রোজেন তোমার কটা আছে? তোমার 4টা আছে। আর অক্সিজেন কটা আছে? 2টা আছে। সো দেখো দুই পাশে কিন্তু তোমাদের যে পরমাণু সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমার সমান আছে। ওকে, সো দেখো এই পরমাণু সংখ্যা সমান করার কারণে কিন্তু দুই পাশের মোল সংখ্যাটা সমান হয়ে যায়। মোল সংখ্যা সমান হওয়ার পরে তারপর আমরা কিন্তু সহজেই করতে পারবো যে দুই পাশে মোল যে নাম্বার গুলো আছে সেগুলো কিন্তু ওইভাবে করে নিতে হয়। দেখো এখানে 2 মোল, এখানে 2 মোল আছে, কিন্তু অক্সিজেন এখানে 2টা আছে। অক্সিজেন এখানে তোমার আছে 1 মোল, আর এখানে পানি আছে 2 মোল। সো যখন আমরা সমীকরণে ব্যালেন্স করি তখন দুই পাশে মোল সংখ্যাটা সমান করে ব্যালেন্সটা করা হয়। সো এই জন্য একটা সমীকরণে n1 = n2 উৎপাদে যত মোল তোমার ইয়াতে যেটা আছে এই তোমার
যে ইয়াটা যে প্রোডাক্ট রিয়েক্টেন্ট যেটা বিক্রয় সেখানে ততমূল থাকে। সো এই কারণে আমরা একটু ব্যালেন্স করে থাকি। সো একটা রাসায়নিক সাম্যাবস্থায় নরমালি একটা বিক্রিয়াকে ধরা হয়। সো এটা তোমরা যদি চ্যাপ্টার 4 পুরো থাকো, রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার আছে কেমিক্যাল চেঞ্জেস, সেই চ্যাপ্টারে কিন্তু তোমাদের এটা বিষয়টা ক্লিয়ার করা হয়েছে যে রাসায়নিক সাম্যাবস্থায় যখন একটা বিক্রিয়া থাকে তখন কিন্তু তাদের উৎপাদ সংখ্যা এবং বিক্রিয়ক সংখ্যা সমান থাকে। ওই হিসেবে তোমাদের কিন্তু মোল সংখ্যাটা সমান থাকছে। সো ওই হিসেবে তোমার N1 = N2, তোমার এটা যদি বিক্রিয়ক ধরে, এটা হচ্ছে উৎপাদ। সো এটাকে আমরা কি লিখতে পারি, W1/M1 = W2/M2, বা তুমি আরো লিখতে পারো যেমন B1S1 = B2S2। এভাবে তুমি চাইলে তোমাদের যে মোলের ফর্মুলা গুলো আছে সবগুলাই তুমি এরকম 1 2 করে ইকুয়াল লিখতে পারো। সো চলো আমরা একটা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে। বলেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। সো আমরা একটু সমীকরণটা লিখি, তাহলে আরো সুবিধা হবে। দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা তুমি হিট দাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি হিট দিচ্ছ, এখানে একটা ক্যালসিয়াম ও কার্বন একটা অক্সিজেন, তোমার এখানে তিনটা আছে, দুইটা একটা তিনটা আছে। সো সব ইকুয়াল হয়ে গেছে। এবং তোমাদের এখানে যে মোল সংখ্যা হিসাব করা হয় সেই হিসেবে মোল সংখ্যা ইকুয়াল করে করতে হবে, কারণ এখানে বিক্রয় সংখ্যা উৎপাদ সংখ্যা সমান হয়ে গেছে। সো দেখো এখানে যদি তুমি N1 = N2 দাও, তো সহজে কিন্তু তোমাদের এটা তুমি ওইভাবে করতে পারো যে তোমাদের এখানে 100 গ্রাম, এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে তোমার 44, তাহলে এটা হবে হচ্ছে 44, এটা হবে 56। ওকে, দেখো 56 আর 44। সো 100 গ্রাম থেকে তোমার কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম। সো 50 গ্রাম থেকে হবে 22 গ্রাম। এভাবে তুমি করতে পারো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে তৈরি হয় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, অতএব 50 গ্রাম থেকে হবে 22 গ্রাম। আবার তুমি এইভাবে ফর্মুলা দিয়ে করতে পারো, ওটা উইকলি আমি বললাম। আর ফর্মুলা দিয়ে যদি তুমি করো তাহলে দেখো এখানে 100 আছে 50 W1/M1 N1 = N2 N1 = N2 W1/M1 = W2/M2 W1 কত, W1 হচ্ছে 50/100 = W2/44, এটা হচ্ছে হাফ হয়ে যাবে। অতএব W2 = 22, W2 = 22 গ্রাম। ওকে, দেখো এভাবে তুমি কিন্তু 22 গ্রাম বের করতে পারো। সো W1 এখানে হচ্ছে তোমাদের দেওয়া আছে 150 দেওয়া আছে, আর এটা 100, আর W2 বের করতে হবে। এখানে তোমার 50 কাটা 2 হয়, আর এখানে 44/2 হবে 22 গ্রাম। সো এভাবে তুমি করতে পারো, আবার ওই ক্রিমও করতে পারো। সো আমি সাজেস্ট করবো এভাবে দ্রুত করার জন্য, ফর্মুলা বসলে খুব দ্রুত বের করা যায়। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টাইপ 3। দেখো প্রথমে আমরা পার্সেন্টেজ টু পিপিএম, পিপিএম টু পার্সেন্টেজ, মোলারিটি থেকে পিপিএম, পিপিএম থেকে মোলারিটি। আমাদের যে পিপিএম পিপিবি ভিডিওটা আমি বলেছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের ফর্মুলা গুলো আলোচনা করে দিয়েছি, পিপিএম থেকে পার্সেন্টেজ, পার্সেন্ট থেকে পিপিএম। সো এখানে আমি আর বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট ফর্মুলা লিখে দিব। তোমরা যারা আমার পিপিএম পিপিবি পিপিটি যে ভিডিওটা আছে তারা দেখোনি, খুব দ্রুত ভিডিওটা দেখে নিবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। সো আমি জাস্ট ফর্মুলা লিখবো, আমি একটা বুঝিয়ে দিব। যারা ওই ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটা দেখলে তোমরা সহজে ফর্মুলা বুঝতে পারবে। সো দেখে নাও। সো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে মেথে, তাহলে পিপিএফ এর কথা বলে তোমরা 10⁴ গুণ করবে। আর যদি পিপিবি বের করতে বলে 10⁷, আর যদি পিপিটি বের করতে বলে তাহলে 10⁻10।
সো তোমাদের দেখো আবার এখানে পার্সেন্টেজ যদি বের করতে বলে পিপিএম এর সাথে 10^4 ভাগ করে দিবে। আবার যদি পিপিপি দেওয়া থাকে তার সাথে 10^7, আর যদি পিপিটি দেওয়া থাকে তার সাথে 10^10, জাস্ট পার্সেন্টেজ পিপিটি বাই 10^10। ওকে, সো পিপিএম এর ক্ষেত্রে জাস্ট সংখ্যাটা মনে রাখবে 10^4, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন ক্ষেত্রে তোমার 10^10 ভাগ করতে হবে, পার্টস পার বিলিয়ন ক্ষেত্রে 10^7 ভাগ করতে হবে যখন তুমি পার্সেন্টেজ বের করবে। ওকে, সো মোলারিটি থেকে পিপিএম বের করার যে ফর্মুলাটা আছে, মোলারিটিকে আমি এস ধরলাম। মোলারিটি মানে তোমার এস ধরতে পারি আমরা। সো এখানে মোলারিটি থেকে পিপিএম, সো এখানে যদি আমি বলি মোলারিটি থেকে পিপিএম, সো এখানে পিপিএম ইকুয়াল টু এস এম ইন্টু 10^3। ওকে, আর যদি তুমি পিপিএম থেকে মোলারিটি বের করতে চাও তাহলে এস ইকুয়াল টু পিপিএম বাই এম ইন্টু 10^3। ওকে, সো দেখো এখানে তোমার যদি মোলারিটি বের করতে চাও তাহলে তোমার পিপিএম এর সাথে তোমার আণবিক ভরটা ভাগ দিয়ে 10^3 গুণ করে দিবে। আর যদি পিপিএম বের করতে চাও, মোলারিটি দেওয়া আছে, তাহলে মোলারিটির সাথে এম গুণ আণবিক ভর গুণ করে 10³ গুণ করে দিবে। সো দুইটা ম্যাথ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেটা আছে 400 ppm দেওয়া আছে, ওদের আছে 400 ppm দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা 400 ppm দেওয়া আছে, তার মোলারিটি কত? তো আমরা কি জানি, এখানে তোমার ppm দেওয়া আছে, মোলারিটি চেয়েছে, সো এখানে আমরা কি জানি ppm s equal to ppm বাই m ইনটু 10^3। ওকে, সো এখানে তোমার ppm কত দেওয়া আছে? 400 দেওয়া আছে, ppm দেওয়া আছে 400, ppm দেওয়া আছে 400, আর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে তোমার 40, আর এটা হচ্ছে তোমার 10^3। সো এখানে শূন্য শূন্য কাটা, সো 40 ইন্টু 10^3, 4 ইন্টু 10 ইন্টু 10^3, সো 4 ইন্টু 10^2, 4 ইন্টু 10^2, সো এটা হবে 0.04। ওকে, সো এটা হচ্ছে তোমার মোলারিটি হচ্ছে 0.04 মোলার। এভাবে তুমি রাখতে পারো 4 ইন্টু 10^2, বা এইভাবে লিখতে পারো 0.04 মোলার। ওকে, সো এটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা যদি 400 ppm হয়, 400 ppm হয়, তাহলে মোলারিটিতে কত? সো আমাদের ফর্মুলা কি ছিল? S m ইনটু 10³ যদি বলি তাহলে ppm, আর যদি মোলারিটি বের করতে হয় তাহলে ppm বাই m ইনটু 10^3, 10^3। ওকে, সো এইভাবে তুমি যে ফর্মুলাটা বসিয়ে দাও, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে সহজে করতে পারবে। ক্যালকুলেটরে বসানোতে আমার প্রয়োজন পড়ে না, হাতেই সহজেই করা যায়। আচ্ছা, এখন এখানে কি বলেছে, যেহেতু 1.5 ইন্টু 10^2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ppm একক কত? সো এখানে আমাদের কিন্তু মোলারিটি দেওয়া হচ্ছে, ppm বের করতে বলেছে। আমাদের ফর্মুলাটা কি? মোলারিটি থেকে ppm বের করার, যেটা ফর্মুলা ছিল ppm ইকুয়াল টু sm ইন্টু 10^3। ওকে, সো দেখো 1.5 ইন্টু 10^2, আর এখানে তোমার আণবিক ভর কত কার? 40। ওকে, 40 ইন্টু 10^10³। সো এখানে 3 আর 2 যদি বিয়োগ করো তাহলে তোমার 1.5 ইন্টু 10 হবে ইন্টু 40। তো দেখো এটা 15 ইন্টু 40, 40 আর 10 400, 5 40 120, 40 400, 5 40 হচ্ছে তোমার 200, 5 40 হচ্ছে তোমার 200, 400 এরকম 600 হবে। ওকে, সেটা কত হবে? 600, 4×60। হ্যাঁ, তো এখানে দেখো তোমার এখানে তোমার ppm কত? 600 ppm, 600 ppm। তো দেখো এখানে তোমাদের যে মোলারিটি দেওয়া ছিল, মোলারিটি থেকে যদি ppm বের করতে চাও তাহলে ফর্ম হচ্ছে s m ইনটু 10³। s হচ্ছে মোলারিটি, m হচ্ছে আণবিক ভর। সো এখানে তোমাদের মোলারিটি দেওয়া আছে 1.5 ইনটু 10^2, আর এখানে m হচ্ছে আণবিক ভর হচ্ছে 40, আর এখানে তো 10³। সো আমরা যদি এখানে 3 আর 2 মানে বিয়োগ করি তাহলে কিন্তু 10 হয়ে যায়। তাহলে 15 10 গুণগুলো 15 হয়, 40 15, 4 15 60, আর এটা 600 ppm। ওকে, সহজে হাতে করা যায়। সো তোমরা হাতে করে চেষ্টা করবে বেশি, কারণ তোমাদের কিন্তু এডমিশনে ক্যালকুলেটর থাকবে না। সো তখন কিন্তু তোমাদের হাতেই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই।
আচ্ছা দেখো, তোমাদের মোলারিটি যখন তোমরা নির্ণয় করতে যাবে, যখন তোমাদের হচ্ছে মোলারিটি নির্ণয় করতে দিবে, সো একটা তোমাদের কমন ফর্মুলা আছে, W এস এম ভি বাই 1000। এটা হচ্ছে ভি হচ্ছে যখন এম এ থাকবে। ওকে, সো দেখো এখানে তোমাদের যে যদি ভর দেওয়া থাকে, তোমাদের আণবিক ভর দেওয়া থাকে, তোমাদের আয়তন দেওয়া থাকে, আয়তন যদি এম এ থাকে নিচে 1000 ভাগ করবা, যদি তোমাদের আয়তন লিটারে থাকে তাহলে 1000 ভাগ করার দরকার নেই। সেখান থেকে তুমি মোলারিটি কিভাবে বের করবে? মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু তোমার ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু বি। ওকে, সো দেখো এখানে তোমাদের ডাব্লিউ মানে তোমার প্রদত্ত ভর, এম হচ্ছে আণবিক ভর, বি হচ্ছে তোমার ভলিউম। ভলিউম যদি এম এল থাকে তাহলে 1000, ভলিউম যদি তোমার এম এল থাকে, মানে এম এল মানে মিলিলিটার যেটা আছে সেখানে যদি থাকে বা সেন্টিমিটার কিউব থাকে, তাহলে তোমাদের 1000 গুণ করতে হবে। লিটার থাকলে তোমাকে 1000 গুণ করার দরকার নেই। ওকে, সো দেখো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস গুলো সহজে বুঝতে পারবো। দেখো তোমাদের কোশ্চেন কি বলেছে, যদি 250 ml তোমার সোডিয়াম কার্বনেট এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার। ওকে, সো দেখো তোমাদের এখানে যে যেটা আছে কত গ্রাম দরকার, তোমাদের ওজনটা চেয়েছে। সো ডাব্লিউ ইকুয়াল টু তোমাদের কত, আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000। ওকে, সো ভলিউম এখানে মিলিটার দেওয়া আছে, যেন 1000 আমি নিয়েছি, যদি লিটার থাকতো তাহলে 1000 লিখতাম না। সো দেখো এখানে তোমাদের মোলারিটি দেওয়া আছে, মোলারিটি দেওয়া নেই। আর ওই সময় সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করতে 1 মোলার। ওকে, আচ্ছা দেখো তোমাদের এখানে মোলারিটি দেওয়া আছে 0.1 মোল। ওকে, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। সো দেখো মোলারিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, আর আণবিক ভরটা আমাদের বের করতে হবে। আণবিক ভর হচ্ছে তোমার 106। আণবিক ভর হচ্ছে সোডিয়াম কার্বনের আণবিক ভর কত, 23 46 প্লাস 12 আর 48 তুমি যোগ করো তাহলে 106 হবে। সো এটা তোমার 106 ইন্টু এখানে তোমার 250 আছে, আর এখানে তোমার আছে 0.1, তাই এখানে আছে 1/10, 1 আর এখানে 1000 ইন্টু 10। সো দেখো এখানে তোমাদের 250, এটা তুমি ভাগ করো 4 হবে, আর হচ্ছে তোমাদের 10 আর এটা 10.6 হবে। 4 এর সাথে 10.6 ভাগ দাও তাহলে কত আসে, 4 আর 10.6, 4 দোকানে 8, 2 থাকে, এখানে পয়েন্ট দিতে হবে 26, 4 5 20, 4 6 24। সো এখানে 1 হয়, 3 4 শূন্য, 4 দোকানে 8, 24, 2 2 হবে, এখানে 4 5 20। সো সো দেখো এখানে তোমাদের এখানে দেওয়া আছে, মোলারিটি দেওয়া ছিল তোমার 0.1 মোলার, 0.1 মোলার 1/10, এন্ড দেন মলিকুলার মাস দেওয়া ছিল হচ্ছে তোমার, মলিকুলার মাস হচ্ছে তোমার 106 সোডিয়াম কার্বনেটের, আর ভলিউম হচ্ছে তোমার 250, আর হচ্ছে তোমার এখানে 1000 ভাগ করতে হবে। সো তোমরা যদি এটা পুরোটা ক্যালকুলেটরে বসিয়ে দাও 2.65 গ্রাম আসবে, আর হাতে করতে চাইলে কাটাকাটি করে 250 1004 হয়। আবার এখানে তোমার 10 আর 106 ভাগ করে 10 হয়, 4 দিয়ে তুমি 10 ভাগ করে দিলে 2.65 গ্রাম চলে আসবে। আসলে তোমরা বুঝতে পেরেছো। দেন টাইপ 4 তো এটা ছিলই, টাইপ 4 ছিল। আচ্ছা তোমাদের মোলারিটি নির্ণয় ছিল টাইপ 4, এখন আমরা টাইপ 5 এ যাবো।
দেখো তোমাদের যে গ্লুকোজের যে বিভিন্ন পরিমাণ বের করতে হয় সেখানে মিলিমোল পার লিটার, মিলিগ্রাম, গ্রাম পার ডেসিলিটার, এটা একটু সমস্যাটা বেশি থাকে, এটা এমসিকিউ তে আসে আর হচ্ছে তোমার সিতে দিতে পারে। সো এটা তুমি একটু টেকনিক শিখে রাখবে যে 18 দিয়ে গুণ করা লাগে মিলিমোল পার লিটার থেকে তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার, এখানে গেলে 18 দিয়ে গুণ করবা, আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার গেলে 18 দিয়ে ভাগ করতে হবে, মানে মিলিগ্রাম ডেসিলিটার থেকে তোমার মিলিমোল পার লিটার এককটা একটু বড়, এই জন্য তোমার ভাগ করা লাগে। আর তোমার মিলিমোল পার লিটার থেকে তোমার মিলিগ্রাম আর ডেসিলিটার একটু এককটা ছোট, এই জন্য গুণ করা লাগে। ওকে, সেটা প্রবলেম দিলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল একক, যে গ্লুকোজের পরিমাণ বা ইউরিনের পরিমাণ এগুলো কিন্তু প্যাথোলজিক্যাল ইয়াতে ইউনিটে ধরা হয়। সো প্যাথোলজিক্যাল একটা সাবজেক্ট বলা হয়। সো এই জন্য আমরা প্যাথোলজিক্যাল এককের রূপান্তর সম্ভূত সমস্যা বলেছি। সো একটা ম্যাথ প্র্যাকটিস করে তোমরা বুঝতে পারবে। দেখো একজন ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 12 মিলি মোল পার লিটার। ওকে, সো মিলিগ্রাম ডেসিলিটার করে কত? সো আমরা কি করবো, জাস্ট 12 দিয়ে 18 গুণ করে দিব, 12 দিয়ে 18 গুণ করে দিব। ওকে, সো দেখো আরো 18 দশে তোমার কত, 18 দশে 18 প্লাস 18 দশে 180, আর এখানে 18 দোকানে 36, তাহলে কত আসতেছে 616 দিয়ে করে থাকে 216, 216 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো এখানে তোমরা ডিরেক্টলি 18 গুণ করে দিলেই সহজেই তোমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার চলে আসবে। ওকে, আর যদি তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া থাকতো মিলিমোল পার লিটার বের করতে বলতো, তাহলে 12 দিয়ে 18 কি করতে তোমরা ভাগ করে দিয়ে দিতে। ওকে, সো আমাদের নেক্সট প্রবলেম টাইপ 6। দেখো তোমাদের একটু আগে আমি বই বলেছিলাম যে শতকরা যে পরিমাণ আছে সেটা পিপিএম এককে রূপান্তর করতে বলেছিলাম, বাট যখন শতকরা যে পরিমাণ পার্সেন্টেজ যে পরিমাণ আছে সেটাকে মোলারিটি দিতে হলে কি করতে হবে তোমার, এর জন্য ফর্মুলা হচ্ছে S ইকুয়াল টু 10x/m। ঠিক আছে, সো এখানে S যেটা আছে, S হচ্ছে তোমার এখানে মোলারিটি, আর হচ্ছে X হচ্ছে তোমার পার্সেন্টেজ, এটা 10, এটা গুণ করতে হবে এই পার্সেন্টেজের সাথে, আর M হচ্ছে তোমার আণবিক ভর। ওকে, সো তোমাদের যদি বের করতে বলে যে তোমাদের মোলারিটি বের করতে বলে, তাহলে তোমরা কি করবে, পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করবে কিভাবে? ওকে, সো পার্সেন্টেজ থেকে যদি মোলারিটি বের করতে চাও তাহলে এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ টু মোলারিটি, আর হচ্ছে তোমার এখানে পার্সেন্টেজ টু মোলারিটি, সরি মোলারিটি পার্সেন্টেজ। আচ্ছা দেখো, মোলারিটি টু পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে মোলারিটি দেখো যে পার্সেন্টেজ বের করবে, সো x ইকুয়াল টু ms/10, আর এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, মোলারিটি বের করবে s ইকুয়াল টু 10x/m। ওকে, সো দেখো একটা ম্যাথ প্র্যাকটিস করে তোমরা সোজা বুঝতে পারবে। আচ্ছা দেখো যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত, 10% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা কত? সো পার্সেন্টেজ দেওয়া আছে, মোলারিটি বের করতে হবে। সো আমাদের ফর্মুলাটা কি, S ইকুয়াল টু 10x/m, S ইকুয়াল টু 10x/m। সো এখানে 10 ইনটু এখানে 10 দেওয়া আছে, আর এখানে হবে 106। ওকে, সো 100/106। সো তোমরা এটা ভাগ করে দাও, তাহলে কত আসে, 106/100 পয়েন্ট দিলে কত হবে, এটা হবে 9, 106 ইন্টু 9। আচ্ছা,
দেখো এটা অ্যান্সার হবে 0.9434 মোলার। ওকে, সো তুমি যদি 106 কে 100 দিয়ে ভাগ করো তাহলে তোমার পয়েন্ট নিয়ে তারপর 9434 এটা ভাগ করলে হাতে ভাগ করতে পারো। সো হাতে ভাগ করলে 0.94 পর্যন্ত গেলেই হবে, 4 চলে আসলে হবে, 34 বের করার দরকার নেই। সো ক্যালকুলেটর বসলে তো তোমরা পেয়ে যাবে। আর 106 কে 106 কে তুমি ভাজ্য ভাজ্য বসিয়ে ভাজক 100 বসিয়ে তারপর তোমাদের ভাগ করতে হবে। সো হাতে ভাগ করলেও তুমি বের করতে পারবে। ওকে, সো আসলে তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। দেন আমাদের টাইপ 7। দেখো দ্রবণের গণমাত্রা যে লঘুকরণ আছে সেখানে আমাদের একটা বিশিষ্ট ফর্মুলা ডাইলেশন ল যেটা আছে B1S1 আর B2S2। মনে করো তুমি একটা দ্রবণ তৈরি করা আছে, এখন তুমি আরেকটা দ্রবণ নিবে এবং দুটা মোল সংখ্যা সমান করবে। সো ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে, যে তোমার কিছুটা চেঞ্জ করতে হবে, দুটা মোল সংখ্যা সমান করতে হবে, ভলিউম চেঞ্জ করতে হবে, অথবা তোমাদের মোলারিটি চেঞ্জ করতে হবে, অথবা আয়তন চেঞ্জ করতে হবে, অথবা মোলারিটি চেঞ্জ করতে হবে। সো ডাইলেশন লতে কি হয় যে তোমার একটা B1S1 একটা ভলিউম থাকে, একটা মোলারিটি আছে তোমার কাছে। সো এটা নিয়ে একটা আমি টিউটোরিয়াল অলরেডি দিয়েছি, যে ভলিউম মোলারিটি ডাইলেশনের উপরে একটা হালকা পাতলা আলোচনা আমি একটা টিউটোরিয়াল অলরেডি করে ফেলেছি। সো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, টিউটোরিয়ালে মোলারিটি রিলেটেড যে তোমার যে ভিডিওটা করেছিলাম আমি, সেখানে আমি আলোচনা করেছিলাম ডাইলেশন নিয়ে হালকা পাতলা, যে দ্রবণ আসলে কিভাবে তৈরি হয়। সো এখানে বিস্তারিত আলোচনা করব না। সো একটা দ্রবণ আরেকটা দ্রবণের সমান মোলসংখ্যা করতে গেলে আর একটা দ্রবণে তোমার অথবা ভলিউম চেঞ্জ করতে হবে, অথবা তোমার মোলারিটি চেঞ্জ করতে হবে। সো ওই অনুসারে আমরা কতটুকু আনা লাগবে সেটা ডিপেন্ড করতে বের করতে হবে। সেটা বের করে যদি ভলিউম দেওয়া থাকে মোলারিটি কতটুকু চেঞ্জ করতে হবে, বা তোমার মোলারিটি দেওয়া থাকে ভলিউম কতটুকু চেঞ্জ করতে হবে সেটা বের করা লাগতে হবে, বা ভলিউম কত হবে সেটা বের করা লাগতে পারে। সো একটা ম্যাথমেটিক্স গুলো তোমরা সাথে বুঝতে পারবে। ওকে, আচ্ছা দেখো 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া আছে। এখন এখান থেকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা যায়, মানে কত ভলিউম কত হবে, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বের করতে বলেনি, জাস্ট কত ml, জাস্ট ভলিউমটা বের করতে বলেছে। যদি পরিবর্তনের কথা বলতো তাহলে পরিবর্তন কতটুকু পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু তোমার বিয়োগ করতে হতো। এটা কত ml বের করে জাস্ট ওই ml থেকে এখানে যে ভলিউমটা বের হতো ওটা থেকে ভলিউমটা বিয়োগ করতে হতো, যে আসলে কতটুকু যোগ করতে হবে বা কতটুকু পরিবর্তন করতে হবে। কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন বা কতটুকু যোগ করতে হবে সেটা কিন্তু কিছু বলে নেই, জাস্ট ভলিউমটা বের করতে বলেছে। সো আমাদের ইজি হয়ে যাবে। সো জাস্ট আমরা ভলিউমটা বের করব, V1S1 V2S2 এই ফর্মুলা দিয়ে। V1S1 V2S2, এটা হচ্ছে আমাদের ডাইলুশন ল। দেখো এটা 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা যায়। সো দেখো এখানে তোমার 500 0.5 মোলার আছে, যদি 0.1 মোলার নেই তাহলে কত ml হলে আমাদের দুটা মোল সংখ্যা সমান হবে। ওকে, সেটা আমরা খেয়াল করব। সো 500 × 0.5 B2 × 0.1, অতএব B2 কত হবে 500 × 5/1। সো এটা হবে তোমার 2500 ml। ওকে, সো এটা হবে কত 2500 ml। 2500 ml 0.1 মোলার যদি গুণ করো যা হবে 500 × 0.5 মোলার গুণ করলে কিন্তু তোমার একই হবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি। জাস্ট তোমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবে তাহলে সোজা ধরতে পারবে। ওকে, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টাইপ 8।
দেখো অম্ল ক্ষার মিশ্রণের প্রকৃতি নয়, মনে করো একটা তুমি অম্ল নিলে আর একটা তুমি ক্ষার নিলে, যেটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যেটা আছে তোমার, যেটা হচ্ছে প্রশমন যে বিক্রিয়া, সেখানে একটা ক্ষার থেকে একটা অম্ল থাকে। সেখানে কি হয় যে তোমার একটা মিশ্রণ কিন্তু দেখা যাচ্ছে প্রায় সময় প্রশমন হয়েছে, আবার প্রায় সময় দেখা যায় যে তোমার ক্ষারের পরিমাণটা বেশি, অম্লের পরিমাণটা কম, অম্লের পরিমাণ বেশি, ক্ষারের পরিমাণ কম। সো এখানে আমরা কি করব, যে তোমার দেখবো যে আসলে অম্ল ক্ষার মিশ্রণ করার পরে একটা মিশ্রণ কি আসলে তোমার প্রশমিত না হয়ে ক্ষারীয় হয়েছে না অম্লীয় হয়েছে, আমরা কিভাবে চেক করব। আমরা দুইটারই কি করব, যে তোমার এই মোলের সাথে যে যেটা আছে তুল্য সংখ্যা, যে তোমার একটা তুল্য সংখ্যা নিয়ে আমি একটা ভিডিও করে এসেছি। সো তোমরা যদি তুল্য সংখ্যার উপর আমার টিউটোরিয়াল না দেখো তাহলে অবশ্যই দেখে আসবে, কারণ এটা একটু বিস্তারিত আলোচনা করা উচিত। তুল্য সংখ্যা যদি তুমি বুঝতে না পারো তাহলে এটা তুমি করতে পারবে না। সো যেমন হাইড্রোজেন ক্লোরাইডের তুল্য সংখ্যা 1, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। তোমাদের যে সোডিয়াম কার্বনেট 2টা ইলেকট্রন দান করে বা গ্রহণ করে, ওই হিসাব করে তুল্য সংখ্যাটা তৈরি করা হয়েছে। সো টিউটোরিয়ালটা তোমরা দেখে নিবে। তুল্য সংখ্যার সাথে মূল সংখ্যাটা যদি গুণ করা হয় তাহলে কিন্তু তোমাদের যে একটা যে দ্রবণের পরিমাণটা বেরিয়ে যাবে, যে আসলে সে কতটুকু তোমার দ্রবণে আছে। ওকে, আর হচ্ছে তোমার এখানে আর দুইটা দ্রবণের মধ্যে, দুইটা দ্রবণে যদি আমরা NE বের করি, যার NE-টা বেশি হবে, মোলের সাথে তুল্য সংখ্যা গুণ করার পরে যে পরিমাণটা আসবে, এটা অম্ল বা ক্ষারের মধ্যে যার বেশি হবে সে হবে তোমার সেই দ্রবণটা হবে অম্লীয় বা ক্ষারীয়। যদি ক্ষারের পরিমাণটা বেশি আসে, ক্ষারের NE পরিমাণটা বেশি আসে, তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়, বা অম্লের যদি NE পরিমাণটা বেশি আসে তাহলে দ্রবণটা হবে অম্লীয়। ওকে, সো আমরা জাস্ট NE পরিমাণটা বের করব। এখন আমি N ইকুয়াল টু BSE লিখেছি, BA1S1 E1 ইকুয়াল টু B2S2 যেহেতু একটা দ্রবণ, তাহলে তার একটা আয়তন থাকবে, আর একটা তোমার মোলারিটি থাকবে, আর হচ্ছে তুল্য সংখ্যা থাকবে, কারণ তোমার প্রত্যেকটা এই যে কম্পাউন্ড আছে তাদের কিন্তু সবারই কি আছে, ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা আছে। সো নরমালি B1S1 টা বেশি প্রয়োজন হয়, বা যদি B1S1 না থাকে তাহলে NE টা বেশি হবে, N1 E1 ইকুয়াল টু N2 E2। এটাও তোমরা বের করতে পারো, N1 E1 ইকুয়াল টু N2 E2, N1 E1 equal to N2 E2 বা B1 S1 E1 equal to B2 S2 E2। এই ফর্মুলা দুটো ব্যবহার করতে পারলে তোমরা অম্ল ক্ষার মিশ্রণের প্রকৃতি নির্ণয় বের করতে পারবে। সো একটা ম্যাথ দেখবে তোমরা সেটা বুঝতে পারবে। দেখো যে তোমাদের এই বলেছিলাম যে দেখো একটা তোমার অ্যাসিড আর একটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ওরা দুটো বিক্রিয়া করেছে। এখন ওদের যে পরিমাণটা আছে, এই পরিমাণগুলোর কারণে তারা হয়তোবা তোমার ক্ষারীয় হতে পারে, অথবা তোমার অ্যাসিডিক অম্লীয় হতে পারে, অথবা প্রশমিত হতে পারে। জাস্ট আমরা কি করব, যে ওদের যে তুল্য সংখ্যা আছে তার সাথে মূল সংখ্যাগুলো গুণ করবো। যদি দেখি দুইটা সমান তাহলে অবশ্যই প্রশমিত হয়ে গেছে। আর যদি দেখি যে না অম্লের পরিমাণটা বেশি আসছে, অম্লের যে তোমার এর পরিমাণটা বেশি, বা তুল্য সংখ্যার সাথে তোমার মোলের যে গুণফলটা আছে সেটা বেশি আসছে, তাহলে অম্লীয় হবে। বা ক্ষারের যদি বেশি আসে তাহলে ক্ষারেরটা বেশি হবে। সো আমরা চেক করি, চলো। প্রথমে তোমাদের H2SO4 এর ক্ষেত্রে 50 ইন্টু 0.1, আর হচ্ছে এটার ক্ষেত্রে 2। ওকে, সো সোডিয়াম হাইড্রোজেন সালফারিক অ্যাসিড, মানে হাইড্রোজেন সালফাইড বা সালফারিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, আর S হচ্ছে তোমার এখানে 0.1। আর এখানে তোমার এই যেটা আছে, যেটা ml নিলে অসুবিধা নেই, তুমি দুইটা ml নাও তাহলে কিন্তু অসুবিধা নেই, গুণ করলে দুটোর মধ্যে তুলনা করতে পারো। কিন্তু যদি তুমি লিটারে নাও তাহলে দুটোকে লিটারে নিতে হবে, আর যদি ml নাও তাহলে দুটোকে ml নিতে হবে। সেখানে ml নিলে অসুবিধা নেই। সো আমরা দেখি কারা কত আসে। 50/1/10 ইন্টু 2, 4 5 5 2 10 আসতেছে। ফাইন। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে, 100 ইন্টু 5/10 ইন্টু 1, সেটা আসে 2 2। সো দেখো এখানে তোমার যে H2SO4 সালফারিক অ্যাসিড আছে 10, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার 50 এসেছে। সো মিশ্রণটা কি হবে, মিশ্রণটা হবে তোমার ক্ষারীয়, কারণ ক্ষারের পরিমাণটা বেশি এসেছে। সো আসলে তোমরা বুঝতে পেরেছো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, আর তোমার সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। কারণ সালফিউরিক অ্যাসিড কি হচ্ছে তোমার, সালফিউরিক অ্যাসিডে তোমার 2টা ইলেকট্রন আদান প্রদান হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডে 1টা ইলেকট্রন আদান প্রদান হয়, যার তুল্য সংখ্যা 1। আর এখানে তোমার ভলিউম তো দেওয়া আছে আর মোলারিটি দেওয়া আছে। সো আসলে তোমরা বুঝতে পেরেছো। সো এখানে ইয়াটা হবে ক্ষারীয়, খুবই সহজ। এটা তোমাদের ডি নাম্বার প্রশ্ন চলে আসে। সো তোমরা এভাবে সহজে করতে পারবে। ওকে, সো আমাদের টাইপ 9।
আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমার জারণ বিজারণ অম্লমিতি ক্ষারমিতি সমুদ্র সমস্যা যেটা আছে এখানে, যে তোমার প্রশমন করতে মনে করো একটা তোমার কাছে অ্যাসিড আছে, ক্ষার আছে, এখন অ্যাসিডের আয়তন আর হচ্ছে তোমার এই যে মোলারিটি সেটা দেওয়া আছে, আর মনে করো ক্ষারের তোমার মোলারিটি দেওয়া আছে। এখন তোমার যে যে তোমার আয়তন কত হলে সেটা প্রশমিত হয়ে যাবে সেটা আমরা বের করবো, বা মনে করো একটা অ্যাসিডের তোমার মনে করো ক্ষারের তোমার মোলারিটি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তুমি তুল্য সংখ্যাটি জানো ও তুল্য সংখ্যা জানতে হবে। আর হচ্ছে তোমার এই অ্যাসিডের তোমার মনে করো আয়তন দেওয়া আছে, মোলারিটি কত হলে সেটা প্রশমিত হয়ে যাবে, সেটা কতটুকু সেটা সেটা আমাদের বের করতে হবে। সো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে তোমার ফর্মুলা একই, b1s1u1 ইকুয়াল টু b1s1 u1 ইকুয়াল টু b2s2 e2। সো একটা ম্যাথ প্র্যাকটিস করলে তোমার সাথে বুঝতে পারবে আসলে কিভাবে সহজে ম্যাথটা সলভ করা যায়। এখন দেখো, আমরা আগেই বুঝে গেছি যে প্রবলেমটা যেটা অলরেডি প্রশমিত হয়ে গেছে, তো প্রশমিত হয়ে গেলে তো আর পরিমাণগুলো বের করা দরকার নেই আলাদা আলাদা, যে এটা কতটুকু এটা কতটুকু আসতেছে এন এটা বের করা দরকার, আর এনই বের করতে পারবো না কারণ এখানে আয়তন দেওয়া নেই। সেখানে এমন একটা আয়তন হবে যার কারণে তারা প্রশমিত হয়ে যাবে। সো দেখো খেয়াল করো, b1s1u1, সো এখানে তোমার b1s1u1 ইকুয়াল টু b2s2 e2। ওকে, সো আমরা কি করব, এখানে b2 বের করব। সো আমরা এসিডের ক্ষেত্রে 2 এর পার্টটা ধরে নিলাম, আর ক্ষারের ক্ষেত্রে 1 এর পার্টটা ধরে নিলাম। ওকে, সো দেখো 100, আর এখানে 0.001, আর এখানে ই হচ্ছে 2 হবে, আর এখানে 0.2 b2 ইন্টু 0.2, আর এখানে 1 হবে। ওকে, সো দেখো এখানে তোমার 0.2 হচ্ছে v2 আমরা এসিডের ক্ষেত্রে ধরে নিলাম, আর ক্ষারের ক্ষেত্রে আমরা এই b1s1 নিয়ম ধরে নিয়েছি। সো জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, এখন আমরা b2 বের করব। সো পয়েন্টটা 100 1/1000, 1/1000 ইন্টু কতটা 2 আছে, আর এখানে কত হবে, এটা দুইটা যদি নিচে চলে যায় উপরে 10 চলে আসবে। সো এখানে 2 আর 2 কাটা, 100 আর 1000 এ 10, 10 আর 10 কাটা, সো এটা হবে 1 ml না। সো দেখো এখানে 1 ml যদি আয়তন হয় তাহলে সরে চলে আসবে। আমি যত ml টা ইউজ করেছিলাম, সো উত্তরও ml এই চলে আসবে। তুমি যদি আবার লিটারে নাও তাহলে কিন্তু অ্যান্সারটা লিটারে বের করতে হবে। সো আমি ml টাকে ট্রান্সফর্ম করে নিই, এটা ml টা ml রেখে দিয়েছিলাম। সো এখানে অ্যান্সারটা ml হবে, অ্যান্সার হবে 1 ml। সো 1 ml আয়তন হলে সহজেই তোমার এটা প্রশমিত হয়ে যাবে। ওকে, সো দেখো 1 মোলার, তুমি যদি ভ্যালুটা ডিরেক্টলি বসিয়ে দাও ক্যালোরিটা চলে আসবে, বা কাটাকাটি করো সহজে বের করতে পারো। সো এটা বোঝানোর কিছু নেই, এটা হালকা পাতলা কাটাকাটি ইন্টারমিডিয়েট ছেলেগুলো সবাই পারে। সো অ্যান্সার হবে 1 ml। ওকে, আচ্ছা দেখো, তোমাদের যে জারিত বস্তুর বহন নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমাদের K2CR2O7 কেমন O4 থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো এসে থাকে। মেনলি সিকিউর বেশি দরকার, এমসিকিউ ক্ষেত্রে ফর্মুলা সবচেয়ে বেশি দরকার। সিকিউর ক্ষেত্রে অথবা তোমরা এটা বের করতে পারো না, তোমাদের যে ইয়াটা আছে ইকুয়েশন করে তারপর হচ্ছে বের করতে হবে। বাট তোমরা যখন এমসিকিউ করবে তখন এই পার্টটা বেশি জোরে, এটা এমসিকিউ ক্ষেত্রে ফর্মুলাটা কাজ করবে, একটা ম্যাথ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো 5 গ্রাম FeSO4 কে জারিত করতে কত গ্রাম K2CR2O7 প্রয়োজন। জাস্ট FeSO4 এর এখানে আমরা মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে K2CR2O7 132 1 into 5, 5 5 5 শোনা যায়, 16। ওকে 16। ওকে, সো
সো দেখো তোমাদের এখানে 1.605 পয়েন্টের আগে তিনটার সংখ্যার আগে পয়েন্ট, এখানে তিনটা সংখ্যার আগে পয়েন্ট আমরা ঠিক হয়ে গেছি। সো 1.605 গ্রাম K2CO2O7। সো সহজে তোমরা বের করতে পারবে। আবার মনে করো এখানে KM4 বের করতে বললে 0.21 দিয়ে তোমরা 5 গুণ করে দিতে সহজেই KM4 বের হয়ে যেত। সো খুবই সহজ, এইভাবে তোমরা এই চারিত বস্তুর ভরটা খুব দ্রুত নির্ণয় করে ফেলতে পারবে। এটা এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে, বাট যখন তোমাদের সিকিউ বের করতে বলবে তখন কিন্তু তোমাদের ইকুয়েশন গুলো লিখতে হবে, লিখে তারপর বের করতে হবে। ওকে, সো টাইপ 10 পর্যন্ত আমি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করেছি। তো যারা এইচএসসি পরীক্ষা দিবে বা এডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো তারা একটু বুঝতে অসুবিধা হবে, তারা যদি একটু চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নাও তাহলে তোমরা সোজা ভিডিওটা ধরতে পারবে। আর আমি যতটুকু দ্রুত করা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করে দিয়েছি। তোমরা এরকম আরো অনেক রকম ম্যাথ প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের যে কলেজে ইন্টারনাল পরীক্ষা বলো বা ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, তোমাদের কিন্তু রেজাল্টটা ভালো হবে বা ফলাফলটা ভালো আসবে। তো খুবই সহজ নিয়মে করার চেষ্টা করেছি। তো তোমাদের যে টেকনিক গুলো আছে খুব দেওয়ার চেষ্টা করেছি। তো টাইপ 10 যেটা আছে তোমাদের এমসিকিউ ক্ষেত্রে তোমরা করবে। এর আগে যে ফর্মুলাগুলো দিয়েছি টাইপ 9 পর্যন্ত, এগুলো কিন্তু খুবই সহজ ছিল এবং এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু এমসিকিউ দুটোতেই ব্যবহার করতে পারবে। সো আজ এই পর্যন্ত। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ইমেল আইডি বা তোমাদের ফেসবুক পেজে তোমরা জানাতে পারো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে ভিডিওটি পেয়ে যাও, এবং অবশ্যই লাইক দিয়ে রাখবে। লাইক দিয়ে রাখলে দেখা যাবে যে ভিডিওটি তোমাদের সেভ থেকে যাবে। সো আজ এই পর্যন্তই। সমস্যা থাকলে অবশ্যই জানাবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসসালামু আলাইকুম।